কনকনে শীতেও সকাল থেকেই শ্রদ্ধা জানাতে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ঢল নামে সাধারণ মানুষের। ঢাকার বাইরে থেকেও আসছে দলটির নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছে তারা। ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে আপোষের নেত্রীর আদর্শ লালন করে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করে তারা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়াও করে সমাধিস্থলে আসা নেতাকর্মীরা। দেশের ৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। উত্তরে কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জয়পুরহাট ও এর আশপাশের এলাকায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। গতকাল রোদ দেখা গেলেও শনিবার ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় জুবুথুবু অবস্থা দিনাজপুরেও। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, এই মাসের ৭ তারিখের পর শীতের তীব্রতা আরও বাড়তে পারে। শীতের কারণে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। ছোট দলের বড় নেতাদের সংসদ সদস্য হতে হবে, তাই শুধু দলবদল নয়, কেউ কেউ নিজ দল বিলুপ্ত করেও টিকিট নিয়েছেন বড় দলের। ছোট দলের বড় নেতারা বিলীন হয়েছেন বড় দলে। একে রাজনীতির নৈতিক স্খলন হিসেবে দেখছেন নির্বাচন বিশেষজ্ঞরা। এর বাইরে এবার নির্বাচনে অংশ নেয়নি নিবন্ধিত ৯টি রাজনৈতিক দল। আবার নিবন্ধিত অনেক দল আছে যাদের নাম ও দলীয় প্রতীক জানে না সাধারণ মানুষ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আগামী নির্বাচনকে সামনে রেখে দল বিলুপ্ত করে অন্য দলে বিলীন হওয়ার ঘটনা যেমন প্রত্যক্ষ করছেন ভোটাররা, তেমনি ছোট দলের বড় নেতারা দৌড়ঝাঁপ করছেন বৃহৎ দলের সাথে জোট ও মার্কার সমঝোতায়। এই যেমন এলডিপির একাংশের সভাপতি সাদাত হোসেন সেলিম নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর ১ থেকে ধানের শীষে নির্বাচন করছেন। রাজনৈতিক দল নীতিনিষ্ঠ অবস্থানে থাকে তাহলে অবশ্যই তার নিজস্ব প্রতীক, নিজস্ব নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখেই সমস্ত কর্মকাণ্ড অগ্রসর করা দরকার। দলটি আসলে এই ৫ বছর যেহেতু একজন লিডারশিপ হারাচ্ছে, সেখানেও দলটা বিলুপ্ত হয়ে যাওয়ার অথবা দলটি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অথবা দলটি আপনার শুধু নামকাস্ত দল থাকার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে। জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদাও একইভাবে নিজ দল বিলুপ্ত করেছেন। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি রাশেদ খান দল ছেড়ে বিএনপিতে যোগ দেয়ায় তাকে বহিষ্কার করেন সভাপতি নুরুল হক নূর। তবে এই নূরও বিএনপির সাথে আসন সমঝোতা করে নিজ দলের প্রতীক ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছেন, যদিও বিএনপি সেখানে ধানের শীষের প্রতীকে প্রার্থী দেয়নি। ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি ববি হাজ্জাজ ইতিমধ্যে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। আর এলডিপির আরেকটি অংশের মহাসচিব রেদওয়ান আহমেদ নিজ দল ছেড়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের জন্য। দুই একজন সব দলই এরকম হয়ে থাকে, বড় বড় দলও হয়েছে। আমাদের মুখ্য বিষয় হলো আমরা একসাথে বড় দলগুলোর সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তাদের সাথে আমরা আছি। স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে, কারণ নির্বাচনের অনেক বিষয় আশা আছে, সেগুলো নিয়ে এখন লম্বা আলোচনা আপনাদের সাথে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে সেই কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব। দলের এবং দেশের স্বার্থ অধিক রক্ষিত হয় তাহলে সবচেয়ে ত্যাগী নেতারাই সবার আগে সেটাকে স্বাগত জানায়। আগের সংসদ নির্বাচনগুলোতে ছোট দলগুলো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার নজির ছিল, কিন্তু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের এবারের সংশোধনীর ফলে জোট হলেও নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে প্রার্থীকে। কনফার্ম করার জন্য মূলত আসলে বড় দলের প্রতীকে তারা নির্বাচন করছে। এটা রাজনৈতিক দিকভাবে চিন্তা করলে জিনিসটা ঠিক মঙ্গলজনক হয় না। কোন দল থেকে নেতাকর্মীরা বের হয়ে অন্য কোনো দলে জয়েন করবেন, কোন দল থেকে বের হয়ে আসবেন। সুতরাং এটাতে আমার মনে হয় না এটা খুব একটা অস্বাভাবিক কিছু আমরা দেখছি। নিবন্ধিত ৬১টি রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন এলাকার ভোটাররা কতটি দলের নাম ও তাদের প্রতীক চেনেন। গরুর গাড়ি কার প্রতীক এটা জানেন? না, আসলে জানি না। না, ওই গরুর গাড়ি ওই মার খান। না না, ওটা চিনি না ভাই। আন্দালিব রহমান পার্থ, তাকে তো চেনেন? হ্যাঁ, তাকে চিনি, কিন্তু তাদের মার্কা চিনি না, তার দলের নামও এখন ভুলে গেছি। রাজনীতি যারা করে, আমার যতটুকু ছোট মন মানসিকতা মনে হয়, এরা বেশিরভাগ হচ্ছে সুবিধাবাদী।
যদিও 52টি দল এবার অংশ নিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার আদর্শ জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথেই বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে মহিলা দলের শ্রদ্ধা শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের নির্দেশে কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। শত নির্যাতনেও খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন। সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হলো। কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে। এই মুহূর্তে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, সমাধিস্থলে আজ কি অবস্থা দেখতে পাচ্ছেন? ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। সকালে বগুড়া 6 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা 1 সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএনপির আবু আশফাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঢাকা 13 আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুরাদ হোসেন, মাইনরিটি জনতা পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ নুরুল ইসলাম মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমানের মনোনয়নপত্র। এদিকে ঢাকা 15 আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানে পরাজিত শক্তির বাধা অতিক্রম করেই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গা কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে, এজন্য কাজ করছে সরকার। বিভিন্ন গণমাধ্যমে হামলা ও সব মিলিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি। গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা গেছে, বাকি চ্যালেঞ্জগুলো সরকার মোকাবেলা করতে পারবে। নির্বাচনটা সুষ্ঠু হোক, উৎসব মুখর হোক এবং অংশগ্রহণ অনেক বেশি থাকুক, এটাই আমরা সরকার হিসাবে চেষ্টা করব। আমাদের প্রচেষ্টা সেদিকেই থাকবে। আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন না হলে নাগরিকদের আদালতে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন নির্বাচনী ইশতেহার চাই শীর্ষক সংবাদ সম্মেলনে এমন দাবির কথা উল্লেখ করেন সংগঠনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করে সুজন। এ সময় নির্বাচনী ইশতেহার কেমন হতে পারে সেই বিষয়ে 15 দফা সুপারিশ তুলে ধরা হয়। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো হ্যাঁ বা না কোনটার পক্ষ নেবে তা তাদের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট করার আহ্বানও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। আমরা চাই যে ভবিষ্যতে যেন তা না হয়। শুধু তাই নয়, আমরা চাইব যে ভবিষ্যতে যেন এই নির্বাচনী ইশতেহার যেন জাস্টিসেবল হয়। জাস্টিসেবলের অর্থ হলো যে এটা যেন আদালতে যাওয়ার যেন সুযোগ থাকে নাগরিকদের। যে কোনো কন্ট্রাক্ট, যদি কোনো যে কন্ট্রাক্ট হয় কারোর মধ্যে, তাহলে সেই কন্ট্রাক্ট যদি কেউ অমান্য করে তাহলে আদালতে শরণাপন্ন হওয়া যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
এছাড়াও দেশের বিভিন্ন আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্রের তথ্য যাচাই বাছাই করে প্রার্থিতা বৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা। সকালে বগুড়া 6 ও 7 আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে এ তথ্য জানান তিনি। বৈধ ঘোষণা করা হয় জামাতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়ন। এ সময় ইসলামী আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থীর মনোনয়নপত্রের তথ্যে গরমিল থাকায় বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এক আসনে 3 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের প্রার্থী দেলোয়ার হোসেনের। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্য ঘাটতি, ঋণ খেলাপি, ট্যাক্স অনাদায় ও 1% ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় চট্টগ্রামের বিভিন্ন আসনের 11 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বাতিল করেছে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন। ময়মনসিংহ 4, 5, 6 ও 7 এই 4টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করে হলফনামায় সম্পদের বিবরণ ও আয় ব্যয়ের হিসাবে গরমিল থাকায় সুপ্রিম পার্টির লিয়াকত আলী ও ন্যাশনাল পিপলস পার্টির হামিদুল ইসলাম ও এবি পার্টির অ্যাডভোকেট রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। নোয়াখালী 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং 2 আসনে জয়নুল আবেদিন ফারুকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ভোলা 3 আসনে বিএনপি প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। গাজীপুর 2 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেয়া বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের মনোনয়ন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। তীব্র শীতে কাঁপছে ঢাকা সহ সারা দেশ। দেশ জুড়ে বইছে হিমেল হাওয়া, গুড়ি গুড়ি কুয়াশার বৃষ্টি আর মৃদু শৈত্যপ্রবাহ। 9 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী, নওগাঁর বদলগাছি ও পাবনার ঈশ্বরদীতে। উত্তরের কনকনে হিমেল হাওয়ার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহ। জয়পুরহাট ও এর আশপাশের এলাকায় শীতের তীব্রতা বেড়েছে। গতকাল রোদ দেখা গেলেও শনিবার ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা দিনাজপুরেও। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। নওগাঁয় তাপমাত্রা হঠাৎ করে প্রায় 3 ডিগ্রি কমে 9 ডিগ্রিতে নেমে এসেছে। ঘন কুয়াশা ও তীব্র শীতে জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। এছাড়া চুয়াডাঙ্গায় 9.7 এবং পঞ্চগড়ে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যশোরে আজ সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজন ছাড়া কোনো লোক ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছে না। গাড়ি চালাতে পারতেছি না, হাত পাও শীতকা হয়ে কোকড়া হয়ে ব্যাকা হয়ে যাচ্ছে। হাসপাতালে জায়গা নেই, এত ঠান্ডা, হাত পা কিকরি হয়ে যাচ্ছে। দেশি পণ্যকে রপ্তানিমুখী করার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, পণ্যের মান উন্নয়নে আরও গুরুত্ব দেওয়া উচিত। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পণ্যের গুণগত মান ঠিক রেখে ব্যবসায়ীরা ক্রেতাদের সন্তুষ্ট করবে বলে আশা উপদেষ্টার। উদ্যোক্তাদের আহ্বান জানান বৈচিত্র্যময়, সাশ্রয়ী ও জনবান্ধব পণ্য উৎপাদনে বিশেষ মনোযোগ দেওয়ার। বাণিজ্য মেলা উদ্বোধন শেষে তিনি স্টল ঘুরে দেখেন। মেলায় 300-র বেশি প্রতিষ্ঠান স্টল নিয়েছে। বাংলাদেশ ছাড়াও 6 দেশের 12টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়। পরিবেশ রক্ষার স্বার্থে বাণিজ্য মেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ক্রেতা দর্শনার্থীদের মেলায় যাতায়াতের জন্য রাখা হয়েছে বিআরটিসির বিশেষ বাসের ব্যবস্থা। মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান। মেলার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হয় এবং দেশের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যা পণ্যের উৎপাদককে ভোক্তার সঙ্গে, উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বিশ্ব বাজারের সঙ্গে
সংযুক্ত করে চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার সাবেক রাজনৈতিক সচিব মোহাম্মদ মোসাদ্দেক আলী। শনিবার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সমাহিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। তাদের আত্মার শান্তি কামনা করেন মোসাদ্দেক আলী। কবর জিয়ারতের সময় তার সাথে পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণও দোয়ায় শরীক হন। এই মুহূর্তে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের প্রধান। জুবায়ের, সমাধিস্থলে বিকেলে কারা কারা শ্রদ্ধা জানাতে এসেছেন? এখানে আজকে বেগম খালেদা জিয়ার যেই মৃত্যুর আমরা দেখতে পেয়েছি যে চতুর্থ দিন চলমান রয়েছে এবং তার এই মৃত্যুর পর থেকেই তার যে দাফন কাজ এই জিয়া উদ্যানে সম্পন্ন হয়েছে। এরপরেই কিন্তু জনতার যে ঢল, বিএনপির নেতাকর্মীদের সাথে সাথে সর্বস্তরের সাধারণ জনতার উপস্থিতি কিন্তু এই জিয়া উদ্যানে রয়েছে। তারা এসে কবর জিয়ারত করছেন। একই সাথে কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনবারের, তার যে রাজনৈতিক সচিব মোহাম্মদ মোসাদ্দেক আলী, তিনি এখানে এসে মোনাজাত করেছেন, দোয়া করেছেন এবং তার সাথে এনটিভির যারা রয়েছেন, দায়িত্বশীল পরিচালনা পর্ষদের যারা রয়েছেন, তারাও এখানে এসে মোনাজাত করেছেন। একই সাথে আমরা দেখেছি যে সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এর পক্ষ থেকেও যারা আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে দেশে বিদেশে তার নিরাপত্তা নিশ্চিত করেছেন, সেই সিএসএফ এর পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি মোহাম্মদ মোসাদ্দেক আলী, তার সাথে কিন্তু তাদেরকেও আমরা দেখেছি তারা এখানে এসে যে ফুলের শ্রদ্ধা ভরে তারা এখানে স্মরণ করেছেন, একই সাথে দোয়া মোনাজাত করেছেন। তিনি দীর্ঘ সময় কিন্তু এই সমাধিস্থলে এখানে এসেছিলেন, যেখানে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের প্রধানমন্ত্রী, তার সাথে তিনি যে রাজনৈতিক দীর্ঘ সময়ের যে পথ চলা, সেটি আমরা দেখতে পেয়েছি যে তিনি কান্নাজড়িত কণ্ঠে তার যে মোনাজাত, দোয়া মোনাজাত, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে সর্বস্তরের মানুষের ঢল রয়েছে। সকালে এখানে মহিলা দলের পক্ষ থেকেও লোকজন এসেছিলেন এবং তার পরবর্তী সময়ে আমরা দেখছি নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য, তিনি এখানে এসেছিলেন। সবকিছু মিলে এখানে জনতার সর্বস্তরের মানুষের ঢল রয়েছে এবং জিয়া উদ্যানে এখন পর্যন্ত মানুষের উপস্থিতি কিন্তু রয়েছে। তো আদিবা, এই ছিল আমার কাছে সবশেষ। হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই, জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এর আগে দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ 3 জনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। বিচার হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, তবে অবশ্যই আমরা চেষ্টা করবো ফেরত নিয়ে আসতে। এখনও কিন্তু আমরা 100% নিশ্চিন্তভাবে বলতে পারছি না, অন্তত হোম থেকে আমাকে এটা বলে না যে অমুকখানে আসে সে গিয়ে। আমরা ইন্ডিকেশন পেয়েছি ইন্টারোগেশন থেকে যে তারা সম্ভবত পার হয়ে গেছে। তো খুব সুনির্দিষ্ট জায়গা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে বলতে পারতাম ভারতকে যে অমুকখানে আসে তাকে ধরে দিয়ে দাও। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু, বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার। সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালিক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাক্তন ছাত্রদল নেতাকর্মীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা র্যাবের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে ঐতিহ্যবাহী সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস রান্ডেল স্টুয়ার্ট। প্লাটিনাম জুবিলি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, শিক্ষাক্ষেত্রে অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। জয়পুরহাটের পাঁচবিবিতে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ভোর রাতে একটি মাইক্রোবাসে করে একদল ডাকাত এসে শহরের স্টেশন রোডের মন্ডল জুয়েলার্সের নৈশ প্রহরীকে বেঁধে দোকান ভেঙে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্টগার্ডের একটি টিম টেকনাফ উপজেলার হিলা ওয়ারব্রাং সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কোটি টাকা মূল্যের ২০,০০০ পিস ইয়াবা এবং ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল আইস জব্দ করা হয়। ১% ভোটারদের সমর্থন প্রমাণিত না হওয়ায় মনোনয়ন বাতিল হয়েছে ডাক্তার তাসলিম জারা সহ অনেক স্বতন্ত্র প্রার্থীর। ঢাকা মহানগরের ১৫টি আসনে ১৯৪টি মনোনয়নের মধ্যে ১২৯টি বৈধ, ৬৩টি অবৈধ, স্থগিত হয়েছে ২টি। আচরণবিধি লঙ্ঘন হলেও কমিশন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ জামায়াত এবং এনসিবির প্রার্থীদের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঢাকা ৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। বিএনপি জামায়াতের ৬, ৭, ৮, ৯, ১০ আসনের প্রার্থীদের বৈধতা দেয় বিভাগীয় কমিশনার। পরে বিএনপি প্রার্থীরা তাদের অভিব্যক্তির কথা জানান। ইনশাআল্লাহ ঢাকা ১৭ জনগণ আগামী ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে। সব রাজনৈতিক দল সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে, সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারও সংকল্পবদ্ধ, প্রশাসনও আপনার তাদের দায়িত্বে নিয়োজিত। এখানে কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে এখনো মনে হয়নি। প্রতিহিংসার বাইরে, প্রতিশোধের বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চা যেন আমরা আনতে পারি মাঠে। এবারে নির্বাচনের প্রভাব বিস্তার, পেশিশক্তি ও কালো টাকা বন্ধে কমিশনকে পরামর্শ দেয় এনসিপি ও জামায়াতের বৈধ প্রার্থীরা। এ সময় ইসির সমালোচনাও করেন তারা। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। রিটার্নিং অফিসাররা এবং প্রশাসন নিরপেক্ষ থাকছে না কোনো জায়গায়। কাজে প্রশাসন যদি তার নিরপেক্ষ হারিয়ে ফেলে, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার আশঙ্কা দেখা দেয়। রাজনৈতিক দল ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি যৌথভাবে কাজ করতে হবে। তরুণদেরকে মাঠে নেমে পড়তে হবে। আর হাতে সময় নেই, মাত্র ৪০ দিন পর আমাদের এই জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে। জেলার 5টি আসনে 44টির মধ্যে 30টি বৈধ, 12টি অবৈধ আর একটি মনোনয়ন স্থগিত করা হয়েছে। এখন থেকে কাজ করা প্রয়োজন, সেই বিধি অনুযায়ী আমি কাজ করব। নিয়ম বহির্ভূত কোনো কাজ আমি করব না। আমি সব প্রার্থীকেই সম্মান করে বলতে চাই, সবাই শক্তিশালী। এখন ভোটাররা নির্ণয় করব কাকে বলতে। ধামরাইয়ের প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে সত্যিকার অর্থে ইফেক্টিভ ওয়েতে কারিগরি শিক্ষাটা অ্যাভেলেবল করতে চাই। ঢাকা 12, 13, 14, 15, 16তেও বিএনপি জামায়াত ও তাদের শরিকদের বেশিরভাগকেই বৈধতা দেয় রিটার্নিং কর্মকর্তা। স্বতন্ত্রদের অনেকেই 1% সমর্থনের বিষয়টি প্রমাণ করতে না পারায় মনোনয়নের বৈধতা পাননি। রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। সেটার সাথে আমি মোটেও জড়িত না,
এটা পুরো পারিবারিক একটা প্রতিষ্ঠান, ফিলান্থ্রপিক্যাল, এবং সেই ফিলান্থ্রপিক্যালের জন্য হয়তো তারা ঋণ নিয়েছেন, কিন্তু আমি সেটার কোনো মালিকানা নই। ঢাকা মহানগরের 15টি আসনের 194টি মনোনয়নের মধ্যে 129টি বৈধ, 63টি অবৈধ, স্থগিত 2টি। নিয়ামুল আজিজ সাদিক, NTV নিউজ, ঢাকা। দাফনের 4 দিন পরও খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল দেখা গেছে। ফুলের শ্রদ্ধা জানিয়েছেন তারা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শ্রমজীবীদের কল্যাণে কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। আগামীতে সেই ধারা বজায় রাখবে বিএনপি। আর কারাগারে নির্যাতন করে বিএনপি চেয়ারপারসনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ইফতেখার রেজার রিপোর্ট। ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো কবর। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে সবাই ফুলের ঝাঁপি হাতে নিয়ে সকাল থেকে আসতে শুরু করেন জিয়া উদ্যানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় তিনি বলেন, শ্রমজীবীদের কল্যাণে কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিলেন, মর্যাদা দিয়েছিলেন। আর এই শ্রমজীবী মানুষের জন্য তার অসংখ্য অবদান আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের জন্য অনেক কিছু করেছেন। তারা যে পথে যেভাবে এদেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি। বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে চিকিৎসা না দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। পায়ে হেঁটে তিনি কারাগারের মধ্যে গিয়েছিলেন। সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন? এদিন শ্রদ্ধা জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। ফাতেহা পাঠ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার সহ 4 দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে কর্মসূচিটি শুরু হয়। এরপর কারওয়ান বাজার, বাংলা মোটর, মগবাজার, মতিঝিল হয়ে শাহবাগে এসে কর্মসূচি শেষ হয়। কর্মসূচি থেকে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের 24 দিনের মধ্যে বিচারের আওতায় আনা, বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থাকা আওয়ামী লীগ দোসরদের চাকরিচ্যুত করার দাবি জানানো হয়। 6 জানুয়ারি পর্যন্ত সারা দেশে চলবে মার্চ ফর ইনসাফ কর্মসূচি। এছাড়া 7 জানুয়ারি থেকে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেশ জুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। হিমেল হাওয়া, গুড়ি গুড়ি কুয়াশার বৃষ্টি আর 9 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী, নওগাঁর বদলগাছি এবং পাবনার ঈশ্বরদীতে। একদিন ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 1 সপ্তাহ জুড়েই এই ধরনের আবহাওয়া বিরাজ করবে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। উত্তরের কনকনে হিমেল হাওয়ার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহ। ফলে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে শীতের তীব্রতা বেড়েছে। জবুথবু অবস্থায় দিন কাটাচ্ছেন গ্রামীণ জনপদের মানুষ। রোদের দেখা মিলছে না অধিকাংশ জেলায়। এতে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
ঘন কুয়াশা ও তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। প্রয়োজন ছাড়া কোনো লোক ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছে না। গাড়ি চালাতে পারতেছি না, হাত পাও শীতকা হয়ে কোকড়া হয়ে ব্যাকা হয়ে যাচ্ছে। হাসপাতালে জায়গা নেই, এত ঠান্ডা। গ্রামীণ জনপদের মতো না হলেও ঢাকায়ও শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। দুপুর পর্যন্ত রোদের দেখা পাচ্ছেন না রাজধানীবাসী। ফলে খেটে খাওয়া মানুষজন বেশি সমস্যায় পড়ছেন। আর জীবনের প্রয়োজনে যাদের দূর দূরান্ত থেকে ঢাকায় আসতে হচ্ছে তারাও কষ্ট পাচ্ছেন তীব্র শীতে। গত মৌসুমে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে কমে শনিবার হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। আমি আসছি কিশোরগঞ্জ থেকে। ওইখানে কেমন? এখানে কিশোরগঞ্জ হলো ঢাকার চেয়ে একটু বেশি। গ্রাম সাইড থেকে আসছি, ওইখানেও মোটামুটি ঠান্ডা। রাস্তা দিয়ে আসার পরেও সূর্য দেখি না, এখন আসার পরে সূর্য নাই। রিক্সা চালাই তখন আরো মনে বরফ পড়তেছে, এখন তো চালাইতে হয়, পেটের অভাবে চালাইতে হবে, সংসার তো বাঁচতে হবে। খেটে খাওয়া মানুষ তীব্র শীতে কষ্ট পেলেও অন্যরকম চিত্র দেখা মিলল রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। ক্রিকেট খেলায় ব্যস্ত থাকা তরুণরা জানালো, শীতকে উপভোগ করতেই বন্ধুরা মিলে খোলা মাঠে এসেছেন। শীতের দিনে আসলে খেলতে অনেক ভালো লাগছে। আমরা ছোটবেলা আগে গ্রামে খেলতাম, তো ঢাকাতে আসলে এরকম সুযোগ তো নাই, তো আমরা ছুটির দিনে আসলে খেলতে আসছি। শীতের ভিতর আসলে খেললে একটু শরীর গরম হয়, সেজন্য আমরা ঘন কুয়াশার ভিতরে আসলাম। দুপুরের পর রোদ উকি দেয় মধ্য আকাশে, তখন শীতের তীব্রতা কিছুটা কমে আসে। আবহাওয়া অফিস বলছে, সামনের এক সপ্তাহ একই ধরনের শীত অনুভূত হবে দেশ জুড়ে। মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে এবং আজকে কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। সেটা হচ্ছে আপনার রাজশাহী, পাবনা এবং নওগাঁ জেলায়। সারা দেশে শীত থাকবে, আর কুয়াশা যে ব্যাপারটা, কুয়াশাটা থাকবে। এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু শীত থাকবে, এটা স্বাভাবিক। তবে যে ব্যাপারটা, যেটা আশঙ্কার যে ব্যাপারটা, এটা দিনের তাপমাত্রাটা যখন কমে আসে তখন মানুষের মধ্যে তীব্র শীত অনুভূত হয়। তীব্র শীতে শিশু এবং বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে শোক অব্যাহত। 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও বেগম খালেদা জিয়া রয়েছেন মানুষের স্মরণ, মোনাজাত এবং প্রার্থনায়। বিএনপি নেত্রীর সংগ্রামী জীবনকে স্মরণ করে দোয়া মাহফিলের আয়োজন করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল ও মাল্টিপল জেলা 315 বাংলাদেশ। জুবায়ের প্রধানের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শনিবারও তাকে স্মরণ ও দোয়া মোনাজাত করেন শোকার্ত মানুষেরা। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে লায়ন্স ইন্টারন্যাশনাল ও মাল্টিপল জেলা 315 বাংলাদেশ। এ সময় বেগম জিয়ার সংগ্রামী জীবনকে স্মরণ করেন আলোচকরা। স্যাক্রিফাইস, তার প্যাশন যেন আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে সাহায্য করে, এই আজকে যাচ্ছি দোয়া আপনাদের। ওনার কাছ থেকে শিক্ষার মতো অনেক কিছু আছে। গণতন্ত্র, আপসীন ব্যক্তিত্ব, সব দিক দিয়েই উনি আসলে শিক্ষণীয় বিষয়। উনি একজন বড় মাপের মানুষ ছিলেন, যার কারণে আমরা বিশ্বাস করি যে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করবেন। ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমরাও দোয়া করব, আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করে। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানকে স্মরণ করা হয়। এই দেশের জন্য এই সিচুয়েশনে বেগম খালেদা জিয়ার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমরা হারাইছি। আমরা দেশের মানুষ মা হারাইছে। তার এই দেশের জন্য যে ত্যাগ, এটা আমরা আসলে খুবই, তার চলে যাওয়াতে এই পূরণ কি হবে কিনা দেশের জন্য, এটা আমরা আসলে মেনে নিতে পারছি না। এ সময় বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় দায়িত্ব পালন করা সাবেক সিএসএফ সদস্য মোহাম্মদ আশরাফ হোসেন খান হীরা বিএনপি চেয়ারপারসনের সাথে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন। যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কেন জানি মনে হচ্ছে লাখো বাংলাদেশের বহু তরুণের মতন, অনেক মানুষের মতো যারা মা হারা হয়েছেন, আমিও মনে হয় তাদের মধ্যে একজন, আমিও মা হারা হয়েছি। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতে বেগম খালেদা জিয়ার পরকালীন শান্তি কামনায় প্রার্থনা করা হয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।